মাত্র $18। বর্তমানে ডলারের চড়া দামের বাজারে ১৯০০ টাকা। এই টাকা দিয়েই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। ৯ মাসের তীব্র লড়াই শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানিদের আত্মসমর্পণের পর দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকের ঢাকা অফিসে আছে মাত্র $18, নেই কোনো স্বর্ণ। এমন অবস্থায় সাহায্য নিয়ে এগিয়ে আসে ভারত, হাত বাড়ায় সুইডেন আর কানাডাও। তারা সেদিন এগিয়ে আসে রিক্ত বাংলাদেশের পাশে। শূন্য বাংলাদেশকে স্বর্ণ দেয় ডলার। সেই সাহায্য দিয়েই প্রথমবারের মতো টাকা ছাপায় বাংলাদেশ। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে ভারতের সিকিউরিটি প্রিন্টিং প্রেস নাসিক থেকে ছাপানো হয় ১ ও ১০০ টাকার নোট। মার্চে বাংলাদেশ প্রথমবারের মতো নিজের নোট ছাড়ে। মে মাসে ছাড়া হয় ১০ টাকা আর জুন মাসে বাজারে আসে ৫ টাকার নোট। ডলারে বিনিময় হার ঠিক করা হয় ৭ টাকার একটু বেশি। নিজেদের মুদ্রা বাজারে আনার পরপর ধীরে ধীরে ১৯৭৩ সালে সবগুলো পাকিস্তানি নোট বাতিল ঘোষণা করা হয়। কিন্তু দেখা দেয় নতুন সমস্যা। নোটগুলোতে ছিল নিরাপত্তার ঘাটতি, ফলে সহজেই জাল টাকা তৈরি করে ফেলা যেত। এজন্য ভারতে ছাপানো ১ ও ১০০ টাকার নোট অচল ঘোষণা করা হয়। এই মুদ্রা ছাপানোর পুরো প্রক্রিয়াতে ভূমিকা রাখেন পরিকল্পনা কমিশনের প্রধান সদ্যপ্রয়াত অধ্যাপক নুরুল ইসলাম। ১৯৭২ সালের ৮ই জানুয়ারি পাকিস্তান থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে দেশে আসার সময় তাকে নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা নুরুল ইসলাম তখন বিশ্ব ব্যাংকের চাকরিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশে এনে তাকে পরিকল্পনা কমিশনের প্রধান করা হয়। ৪২ বছর বয়সী এই অধ্যাপক তার সঙ্গে নিয়ে আসেন আরও কয়েকজন তরুণ ও তুখোর অর্থনীতিবিদকে, যাদের মধ্যে ছিলেন রেহমান সোবহান, আনিসুর রহমান এবং মোশাররফ হোসেন। টাকা তো হলো, কিন্তু দেশ চলবে কি করে? কিছু বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় IMF এর সদস্য হওয়ার চাঁদা জোগাড় হয়। পরামর্শের জন্য শুরু থেকেই IMF এবং বিশ্ব ব্যাংকের কাছে যায় বাংলাদেশ। কিন্তু তখন বাংলাদেশের টিকে থাকা নিয়ে সংশয় জানাতে থাকে বিদেশি সংস্থাগুলো। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উন্নয়ন যদি সম্ভব হয়, আফ্রিকা সহ বিশ্বের যে কোনো দেশেই উন্নয়ন সম্ভব। প্রথমে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যান বিশ্ব ব্যাংকের কাছে। তারা বলে, পাকিস্তানের সঙ্গে মিটমাট করে নাও। পরে শর্ত দেওয়া হয়, পাকিস্তানকে দেওয়া ঋণের একটি অংশ শোধ করতে হবে বাংলাদেশকে। বাধ্য হয়ে সেটি মেনেও নিতে হয়। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি জাস্ট ফালেন এবং তার এক সহযোগী লিখেন, বাংলাদেশের ভূগোল ঠিক আছে, কিন্তু অর্থনীতি ঠিক নেই। এই দেশের অর্থনীতি টেকসই করতে অন্তত ২০০ বছর লাগবে। জনসন বলে, একজন আমেরিকান কূটনীতিক বলেন, এই রাষ্ট্র বেশি দিন টিকবে না, এটি হবে একটি তলাবিহীন ঝুড়ি। অর্থনীতির পুনর্গঠনে প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় চট্টগ্রাম এবং চালনা বন্দরে পেতে রাখা মাইন। সেগুলোর কারণে জাহাজ চলাচল ছিল বিপজ্জনক। বন্দরের চ্যানেলগুলোতে ডুবে ছিল অনেক জাহাজ। দুটি বন্দর চালু করতে জাতিসংঘের সঙ্গে আলোচনা করেন নুরুল ইসলাম, কিন্তু এগিয়ে আসেনি জাতিসংঘ, হাত বাড়ায় সোভিয়েত ইউনিয়ন। পূর্ব পাকিস্তানে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক ছিলেন পশ্চিম পাকিস্তানের পুঁজিপতিরা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এগুলো জাতীয়করণ করা হয়। এভাবেই নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। যদিও দেশের উন্নয়ন স্বীকার না করে কটাক্ষ করার মানুষের অভাব নেই, তবে মুক্তিযুদ্ধের ধাক্কায় বিধ্বস্ত দেশটি যে আজকের অবস্থায় আসবে তা কল্পনাও করতে পারেননি অধিকাংশ মানুষ। যাদের হাত ধরে বাংলাদেশের পুনর্গঠনের এই যাত্রা, তাদের মধ্যে অন্যতম সেই ডক্টর নুরুল ইসলাম স্বাধীনতার ঠিক ৫০ বছর পর ২০২১ সালে বলেন, বাংলাদেশ আজকের অবস্থায় পৌঁছাবে সেটি কখনো কল্পনাও করেননি তিনি। তার মতে দুটি বিষয় বাংলাদেশকে আজকের অবস্থানে এনেছে। একটি হলো বিশ্বের নানা দেশে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিটেন্স, অন্যটি তৈরি পোশাক শিল্প। বাংলাদেশ এখন চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ। পাকিস্তানের তুলনায় বাংলাদেশ এখন অর্থনীতিতে অনেক বেশি শক্তিশালী। কমে যাওয়ার পরও আজকে বাংলাদেশের রিজার্ভ $30 বিলিয়ন, অথচ পাকিস্তানের রিজার্ভ বাংলাদেশের 4 ভাগের মাত্র 1 ভাগ।